যখন ইমাম হোসেনকে হত্যা করার পর এজিদ ক্ষমতা দখল করেছিলেন, এজিদের পরে এজিদের ছেলে, তারপর তার নাতি সময় চলে এসেছিল। এই দুইটা প্রজন্মে তখন ওই মক্কা মদিনাতে মারামারি হানাহানি কাটাকাটি ছাড়া কিচ্ছু ছিল না। তখন মানুষ দিশাহারা হয়ে গেছিল। তখন একজন লোককে বেছে নিয়েছিল, সেই লোকটিকে এজিদের নাতি। উনি শুধু মসজিদে থাকতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, অন্য কিছু। সব লোকজন তাকে গিয়ে বললো যে হুজুর আপনি আমাদেরকে চালান। বললো যে আমি কিছু জানি না, তো আমি ক্ষমতা চালাতে পারি না। তারা কিন্তু জোর করে বসালো। 1 বছরের মাথা ওই লোক যে কিনা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন পড়তো, বলতো যে আমি কিছু জানি না, 1000 সৈন্য নিয়ে কাবাঘর ভেঙে ফেলেছিল। কিন্তু সারা জাহানের মুসলমানদের বুকের কাছ থেকে কি কাবাঘর মুছে গেছে? কাবাঘর কি উঠে নাই? আমি ইউনুসকে বলবো, সেই দুষ্কৃতিকারী, সেই শয়তান 32 নম্বর ভেঙে কে বাঙালির জাতির বুকের কাছ থেকে কাবাঘর, এই 32 নম্বর ভেঙে ফেলে দিতে পারবে? পারবে না কখনো। এই 32 নম্বর আবার গড়ে উঠবে। এই 32 নম্বরই হবে তার কাল। এই 32 নম্বর দিয়ে আমাদের শুরু। আসিফ নজরুল সম্পর্কে, এবং আসিফ নজরুল যখন আন্দোলনটা চলছিল, আমার কাছে তার অন রেকর্ড, আমার কাছে তার কথা আমার কাছে রেকর্ড আছে। আমি তাকে কল দিয়েছিলাম, সে কল ধরেনি। তখন 5ই আগস্টের আগে। তখন সে আমাকে কল ব্যাক করছে, বললো যে, আমি তখন আমাকে পরিচয় দিলাম, বললো যে খোকা ভাই আমাকে খুব নাসিরুদ্দিন বাচ্চুর কথা বললো, ওই বাচ্চু ভাই আমাকে খুব আদর করে। আমি বললাম, আমি তাকে কয়েকটা কথা বলছিলাম যে অনলাইন রেকর্ডে রাখছি, যে আপনারা আমাদের সমর্থন পাচ্ছেন, কিন্তু এমন কিছু করবেন না যেখানে আমার দেশের স্বাধীনতা ক্ষতি হয়, আমার দেশের মুক্তিযুদ্ধের অপমাননা হয়, আমার 71 যেন ভুলণ্ডিত না হয়। এরপরে বললো যে আমি আপনার সঙ্গে কথা বলবো। এরপর আজ পর্যন্ত কথা বলে নাই। তারপর আমি তাকে একটা টেক্সট মেসেজ দিয়েছিলাম যে আমি মনে হয় রং পার্সনকে আমি কথা বলেছি, আর আমার আপনার সঙ্গে আমার কথা বলার প্রয়োজন না। ওইটা এখন আমি রেখে দিয়েছি, যদি সময় হয় কোনোদিন আমি তাকে দেখাবো। এখন আমি আসি, যে কথাটা আছে গর্জে ওঠার অপেক্ষায় 71। আমি সুলতানা একটা কথা বলতে চাই, বঙ্গবন্ধু মারা গেছে, আমি এত কান্দি নাই, কিন্তু যখন বঙ্গবন্ধুর মাথার উপর প্রস্রাব করা হচ্ছিল তখন আমি নিজকে ঠিক রাখতে পারি নাই। তখন আমি চিন্তা করছি কি, এই জাতির জন্য কি স্বাধীনতা এনেছিলাম? আজকে সুলতান একটা কথা বলি, আমি জানি না আমি মরবো কি বাঁচবো। আমি এখন যে পথে নামছি, তারা আমাকে যে কোনো মুহূর্তে মারবে, কোনো আপত্তি নাই। আমি তো এমনি তো এক্সটেনশন লাইফ 75 পার করে ফেলছি। কিন্তু একটা জিনিস, এদেশে মীর জাফরের জন্ম নিচ্ছে, এদেশে ইয়া খানের জন্ম নিচ্ছে, টিক্কা খানের জন্ম নিচ্ছে, খন্দকার মুস্তাকের জন্ম নিচ্ছে, পাশাপাশি কিন্তু এই দেশে সিরাজদৌল্লার জন্ম নিচ্ছে, মীর মদনের জন্ম নিচ্ছে, নেতাজি সুভাষ বসুর জন্ম নিচ্ছে, সূর্য সেন মাস্টারদার জন্ম নিয়েছে, প্রীতিলতাদির জন্ম নিয়েছে, সরোয়ারদির জন্ম নিয়েছে, ভাসানীর জন্ম নিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম নিয়েছে। এদেশে তোফায়েল আহমেদেরও জন্ম নিয়েছে, যে তোফায়েল আহমেদের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্ব দিয়েছিলেন। 1971 সালের 3রা মার্চ বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে সর্বসম্মতিভাবে ঘোষণা দিয়েছিলেন। আমাদের কাছে কোনো কিন্তু আপোষ নেই। নবী ভাই দলীয় ভাবে অনেক কথা বলছেন, আমি সেই জায়গায় যাব না। আমার প্রশ্ন একটা, আমার 71, আমার 71-এর চেতনা, আমার জয় বাংলা, আমার জয় বঙ্গবন্ধু, আমার পতাকা, আমার জাতীয় সঙ্গীত কেউ ভুলতে করবো না। যতক্ষণ আমি বেঁচে থাকবো এই সংগ্রাম চালিয়ে যাব। প্রয়োজনে যদি আরো কিছু করতে হয় আমরা নামবো, তার দ্বিধা নয়, আমরা প্রস্তুত আছি। এবং সেইটাই আমি সর্বপ্রথম আমার কয়েকজন সহযোগী নিয়ে 2রা জুলাই মুস্তফা মহসিন মন্টু ভাই মারা গেছেন, তার শোক সভা থেকে আমরা আমাদের ঘোষণা দিয়েছে আমাদের জয় বাংলা, আমাদের জয় বঙ্গবন্ধু প্রেস ক্লাব থেকে। এটা নিয়ে কোনো আপোষ নেই। আমরা দেখেছি যে আমাদের জাতি চাইল্ড মূল নীতি বদলে দিতে চাচ্ছে। আমরা স্টেটমেন্ট দিচ্ছি, কাল পরশু স্টেটমেন্ট চলে যাবে। এর পরবর্তী স্টেটমেন্টের পরে আমরা দেখব তাদের অবস্থা। তারপরে আমরা মুক্তিযোদ্ধারা আমাদের কর্মসূচি দেব, তার মধ্যে দ্বিতীয় নেই, এর বেশি আর আমি সুলতান আপনাকে এখন আর কিছু বলতে পারছি না। আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কারণ এই
ইউনূসকে তো উনি বলছেন, তার সঙ্গে তাকে আমি কি বলবো, ছোট্ট একটা কথা বলি। আমি অনেক পিছনে চলে যাচ্ছি, ইসলামিক রাজ্যগুলোতে যখন ইমাম হোসেনকে হত্যা করার পর এজিদ ক্ষমতা দখল করেছিলেন, এজিদের পরে এজিদের ছেলে, তারপর তার নাতি সময় চলে এসেছিল। এই দুইটা প্রজন্মে তখন ওই মক্কা মদিনাতে মারামারি, হানাহানি, কাটাকাটি ছাড়া কিচ্ছু ছিল না। তখন মানুষ দিশাহারা হয়ে গেছিল। তখন একজন লোককে বেছে নিয়েছিল, সেই লোকটিকে এজিদের নাতি। উনি শুধু মসজিদে থাকতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, অন্য কিছু। সব লোকজন তাকে গিয়ে বললো যে হুজুর আপনি আমাদেরকে চালান। বললো যে আমি কিছু জানি না, তো আমি ক্ষমতা চালাতে পারি না। তারা কিন্তু জোর করে বসালো। 1 বছরের মাথা ওই লোক যে কিনা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন পড়তো, বলতো যে আমি কিছু জানি না, 1000 সৈন্য নিয়ে কাবা ঘর ভেঙে ফেলেছিল। কিন্তু সারা জাহানের মুসলমানদের বুকের কাছ থেকে কি কাবা ঘর মুছে গেছে? কাবা ঘর কি উঠে নাই? আমি ইউনূসকে বলবো, সেই দুষ্কৃতিকারী, সেই শয়তান 32 নম্বর ভেঙে কি বাঙালি জাতির বুকের কাছ থেকে কাবা, এই 32 নম্বর ভেঙে ফেলে দিতে পারবে? পারবে না কখনো। এই 32 নম্বর আবার গড়ে উঠবে। এই 32 নম্বরই হবে তার কাল। এই 32 নম্বর দিয়ে আমাদের শুরু। এটুকুই বলতে পারি, আর কিছু না। তার সম্পর্কে আমার আর কিছু বলার নাই। আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি। আমি যদিও একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি দেখিনি মুক্তিযুদ্ধ। কিন্তু আপনাদের কথা শুনলে কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে আমার অন্তরে যেই গভীর বোধ, যেই ভালোবাসা, ওদের কথা শুনলে আমার চোখে পানি আসে। আমি জানি না যে এরা কেমন করে এরকম দেশটাকে এইভাবে করে ভুলণ্ঠিত করে। আমি সত্যি আমার বোধে আসে না। ডক্টর নুরুন নবী, তাহলে এইরকম একটা অবস্থায় আপনারা কি কি করতে পারেন আমাদেরকে? দেখুন, আমরা বুঝি আপনাদের বয়স হয়েছে, কিন্তু অভিজ্ঞতার তো কোনো বিকল্প নেই। অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গা থেকে আপনারা আপনাদের দিক নির্দেশনা কি? আমাদের আমাদের বাস্তবতার নিরিখে আগাতে হবে। সেটা হলো কি, যে দেশটাকে দখল করে ফেলেছে পাকিস্তানি পন্থীরা, এবং কার সহযোগিতায় আমি আগে উল্লেখ করেছি। এটা পৃথিবীর সবচেয়ে বৃহৎ শক্তি আমেরিকা, তাদের সহযোগিতায়। এবং প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশনের আগে শপথ নেওয়ার পরে বড় বড় কথা বলতো মৌলবাদের বিরুদ্ধে। কিন্তু ওই যে আমি যেটা উল্লেখ করলাম, আমেরিকার যে ইন্টারেস্ট চায়নার বিরুদ্ধে, সেটার জন্য আর আমেরিকা চলে তো ওই ডিপ স্টেটের ইনফ্লুয়েন্সে। তো তারা ভেবেছিল যে ইউনুস, শেখ হাসিনাকে দিয়ে যেটা করতে পারে না, তারা ইউনুসকে দিয়ে সেটা করতে পারবে, এবং সেই দিকেই তারা আগাচ্ছে। এবং অলরেডি যে সমস্ত চুক্তি করেছে, দেশে তো গণতন্ত্র নয়, মানুষ জানে না কি চুক্তি করেছে। সেন্ট মার্টিনে কি হচ্ছে জনগণ জানে না। চিটাগাং পোর্টের হস্তান্তর করেছে একটা বিদেশি কোম্পানিকে, সেখানে কি শর্ত সেটা আমরা জানি না। আর সেফ করিডোর তো অলরেডি তৈরি করা হয়েছে, সেখান দিয়ে অস্ত্র গোলাবারুদ যাচ্ছে কি বলে রাখাইন বিদ্রোহীদের কাছে। তো এগুলার যে ইম্প্যাক্ট কি হবে সেটা জনগণ জানে না। তো এখন যে জিনিসটা করতে হবে, যে প্রচার করতে হবে যে ইউনূস আসলে শান্তির দূত না, সে অশান্তির দূত, সে দেশপ্রেমিক না, সে দেশদ্রোহী, সে দুর্নীতিবাজ। এই কথাগুলো সাধারণ মানুষকে জানাতে হবে, বিশেষ করে নতুন প্রজন্ম। এই যে কিছুদিন আগে বিমান দুর্ঘটনার পরে ছাত্ররা যে বিক্ষোভ করলো, সেক্রেটারি আক্রমণ করলো, এটাকে ইউনূস সরকার চেষ্টা করলো যে এটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করেছে। আসলে তা না, এটা স্বতঃস্ফূর্তভাবে, এরা নন পার্টিজান, এরা কোনো দলের সদস্য না, সাধারণ ছাত্র। তারা বুঝতে পেরেছে যে এই সরকার একটা ধোঁকাবাজি সরকার। এই সেনাবাহিনী যেভাবে লোকজন হত্যা করেছে গোপালগঞ্জে, এরা বাংলাদেশে, পাকিস্তানিরাও যে কাজ করে না, এরা সেই কাজ করছে। তো এই জিনিসগুলো মানুষের মধ্যে বোধোদয় হচ্ছে নতুন প্রজন্মের মাঝে। এইটা আরো বড় করে আমাদের প্রচার করতে হবে। এবং যখন আপনি যে গেমে, যে খেলায় নামবেন, সেই খেলার গেম অনুসারে আপনাকে তো খেলতে হবে। তো সেই জন্য এরা যে ফলস ন্যারেটিভ তৈরি করে গত 15-16 বছরে যে প্রচার করেছে, ইয়াং জেনারেশনেরদেরকে মস্তিষ্ক ধুলাই করেছে, টাকা পয়সা ঢেলেছে, সেটাকে কাউন্টার করার জন্য আমাদের
পজিটিভ ন্যারেটিভটা তৈরি করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের অবদান, এগুলো তাদেরকে শিখাতে হবে। ছিল মুক্তিযুদ্ধের সরকারের তো ক্ষমতায় ছিল, তারা কেন সেই পজিটিভ ন্যারেটিভ তৈরি, তারা তো অনেক প্রচার প্রচারণাও করেছে, তবু কেন এই তরুণরা বিভ্রান্তির পথে গেল, সেইটা কি খুঁজে দেখা দরকার নয়? সুলতানা, আমি নইবাকে একটু থামাই দিচ্ছি। নইবা, আমি এক্সট্রিমলি সরি ফর ইন্টারাপশন। না প্লিজ গো হেড। নইবা, আমি নিজেকে থামাই রাখতে পারছি না। আপনারা অনেক তাত্ত্বিক কথা বলেন, আমি তাত্ত্বিক কথায় বিশ্বাস কম করি। একটাই জিনিস, এই মুক্তিযোদ্ধারা জেগেছে, এক কথায় বলতে পারি, এই মুক্তিযোদ্ধারা জেগেছে। ৭১কে মুছে ফেলতে পারবে না ইনশাল্লাহ, কারণ আমার বাপ বলে গেছিল, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের কাছে যার কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই শব্দটা কিন্তু অপব্যাখ্যা করে যারা, যে তিনি স্বাধীনতা ঘোষণা করেনি, ৭ই মার্চই তো স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে, এবং ৩রা মার্চই ছাত্র সংগ্রাম পরিষদ থেকে তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা করা হয়ে গেছে। আজকে কারোর কাছ থেকে নিতে হবে না যে আজকে পোলাপান বলে মুজিববাদ ধ্বংস করে দেবে। আরে মুজিববাদ কি এটা কিন্তু আমরা জানি না, শেখ হাসিনা তো কোনোদিন বলে নাই মুজিববাদ কি। তারা কোত্থেকে বাইর করেছে, এটা হলো ডক্টর ইউনূস জানে, কারণ ডক্টর ইউনূস অপকর্ম করার জন্য অপকৌশল অবলম্বন করছে। এক কথায় ৭১-এর মুক্তিযোদ্ধারা যে মুক্তিযুদ্ধ করেছিল, ৭১-এর মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, হয় ৭১-এর মুক্তিযোদ্ধারা তার বিজয় ছিনে নিবে, আর না হয় ৭১-এর মুক্তিযোদ্ধাদের রক্তের উপর দিয়ে দেশ ভেসে যাবে। এই কথাটাই বলতে পারি, আর কিছু বলবো না, আর কিছু বলবো না। সুলতানা, আমাদেরকে রক্তকরণ করে ফেলছে সে, এখন আমাদের পিছনের দেওয়াল আর কোনো জায়গা নেই যাওয়ার। একটাই কথা বলতে চাই, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এই দেশের জনতা আল্লাহর তরফ থেকে নেমে যাবে, আল্লাহর তরফ থেকে নেমে যাবে। ইউনূস পালাবার সুযোগ পাবে না, ইউনূস পালাবার সুযোগ পাবে না, এই কথা বলে দিতে চাই। ইনশাআল্লাহ জয় আমাদের হবে।